নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সরকারি জমিতে দোকান, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, বিডিও নির্দেশে কাজ বন্ধ। মমতাকে সরিয়ে ভোট জেতানোর চ্যালেঞ্জ, ফের বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের। কয়লা পাচার মামলায় বড় সিদ্ধান্ত, 25শে নভেম্বর চার্জ গঠনের নির্দেশ এবং অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ। সোনামুখী হাসপাতালের চাঞ্চল্যকর ঘটনা, সদ্যজাতকে কুকুরে নিয়ে যাওয়ার ছবি কি সত্যি? স্বাস্থ্য দফতরের বক্তব্য প্রকাশ। দুর্গাপুরে মৃত শ্রমিকের পরিবারের রণংদেহী মেজাজ, চাকরির দাবিতে প্রজেক্ট লিমিটেডে বিক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস যোজনা কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগে 25 জনের বিরুদ্ধে এফআইআর। ট্যাব দুর্নীতি কাণ্ডে বড় চমক, ইসলামপুর থেকে যুবক গ্রেফতার, চক্রের হদিশে তৎপর পুলিশ। কাঁথিতে গাঁজা পাচারের বড় চক্র, সরকারি বাস থেকে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক। তৃণমূল কাউন্সিলরের উপর গুলি, শাসক দলের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি আরও তীব্র। মালদহে সরকারি প্রকল্পের টাকার কারচুপি, গ্রেফতার ইসলামপুরের যুবক, জালিয়াতি চক্র ফাঁসের অপেক্ষা। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। সরকারি জায়গার উপর দোকান ঘর তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ উঠল বড়শোল 2 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ভিত খুঁড়ে নির্মাণ কাজ চললেও স্থানীয় বিএলআরও দফতর থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। এলাকার বাসিন্দারা জানান, বর্ধমান 2 নম্বর ব্লকের বিএলআরও বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারেন যে জমির উপর দোকান ঘর তৈরি হচ্ছে সেটি সরকারি। তারপরেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। এ নিয়ে বর্ধমান 2 নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস ও বর্ধমান উত্তরের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দারা। আর তারপরেই বিডিও অফিস থেকে নির্মীয়মান দোকান ঘরের নোটিশ দিয়ে সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশ, মঙ্গলবার এই নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিডিও অফিসে গিয়ে দেখা করতে হবে। বিজেপির পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র সৌমরাজ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পঞ্চায়েত প্রধান 1.5 থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে দোকান ঘর তৈরি করাচ্ছেন, সবাই টাকার ভাগ পাচ্ছে। এ নিয়ে ওই পঞ্চায়েতের প্রধান রমেশ সরকারের বক্তব্য, আমরা পঞ্চায়েত থেকে টেন্ডার করে দোকান ঘর তৈরির কাজ শুরু করেছি, কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি। আমি এখন বেঙ্গালুরুতে, ফিরে 29 তারিখ বিডিওর সঙ্গে দেখা করে সমস্ত কাগজ জমা করব। ততদিন নির্মাণের কাজ বন্ধ থাকবে। দলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বলিষ্ঠ কেউ নেই, এমনই মন্তব্য করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে ভোটে জিতে দেখা। কয়লা পাচার মামলায় চার্জ গঠন করা হবে আগামী 25শে নভেম্বর। সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মামলায় অভিযুক্তদের আইনজীবী ও সিবিআই আইনজীবীদের সওয়াল জবাব শেষে এমনই নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। চার্জ গঠনের দিন সশরীরে আদালতে হাজির থাকতে হবে 48 জন অভিযুক্তকে। নির্দেশ বিচারকের, মুখ্যমন্ত্রীর চাপ কমানোর জন্য প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। বিরোধী শিবির তো বটেই, এমনকি শাসক দলেরও কেউ কেউ সম্প্রতি এই দাবি তুলেছেন। তার প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ফিরহাদ নিজের বক্তব্য জানান, সম্প্রতি শহরে শাসক দলের কাউন্সিলরের উপর গুলি চালানোর চেষ্টার ঘটনার পরে বিরোধী রাজনৈতিক দলগুলি পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে সরব হয়েছে। অনেকে আবার পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন, আবার কেউ কেউ পুলিশ মন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে দেওয়ার দাবিও তুলেছেন। একই সুর শোনা গিয়েছে শাসক শিবিরের কয়েকজনের কথাতেও। সোমবারই যেমন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, মুখ্যমন্ত্রীর চাপ কমানোর জন্য প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এদিন সেই প্রসঙ্গে ফিরহাদ আরও বলেন, মমতাদি এখন সমান সক্রিয়, সবকিছু করার ক্ষমতা রাখেন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 2000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। গত বৃহস্পতিবার কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয় সিবিআই আদালতে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রস্তাবিত কয়েকটি ধারা নিয়ে সেদিন আপত্তি জানিয়েছিলেন অভিযুক্তদের তরফে 3 আইনজীবী, শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায়। এদিন শুনানিতে সেই ধারাগুলো নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমারকে। যেমন, চার্জশিটে সাক্ষী হিসেবে নাম থাকা 100 জনের বয়ান নথিভুক্ত না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির অর্থাৎ আইপিসি 471, 379, 409 এর মতো কিছু ধারা, যা ইসিএল এর মতো সংস্থার সরকারি আধিকারিক এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের বিরুদ্ধে আনা হয়েছে, তা আইন অনুযায়ী এক্ষেত্রে প্রযোজ্য হয় না বলেই দাবি করেন অভিযুক্তের আইনজীবীরা। এই বিষয়গুলো সামনে আসতেই সিবিআই আইনজীবীর কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান বিচারক। তবে রাকেশ কুমারের থেকে তেমন কোনো উত্তর মেলেনি বলে আদালত সূত্রে খবর। তখন অভিযুক্তদের 3 আইনজীবীকে বিচারক বলেন, ট্রায়াল যখন শুরু হবে তখন আপনারা আবার তথ্য সমেত সওয়াল করবেন, তদন্তকারী অফিসার তার জবাব দেবেন। এদিনের সওয়াল জবাব শেষে চার্জ গঠনের নির্দেশ দেওয়ার সময় তদন্ত নিয়ে বিচারকের বেশ কিছু পর্যবেক্ষণ ছিল।
নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার কথাও জানান তিনি। কুকুরের সদ্যজাতকে তুলে নিয়ে যাওয়ার ছবি ফেক বলে দাবি করল স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার সোনামুখী গ্রামীণ হাসপাতালের ঘটনার সামনে আসার পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার উচ্চপদস্থ একাধিক স্বাস্থ্য আধিকারিক সোনামুখী গ্রামীণ হাসপাতালে যান। হাসপাতালের অবস্থা খতিয়ে দেখেন তারা, কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। পরে তারা জানান, সোনামুখী হাসপাতালের যে ছবি বলে চালানো হচ্ছে তা আসলে ভুয়ো। ওই মহিলা 1 মাসের গর্ভবতী ছিলেন। মাত্র 1 মাসের গর্ভাবস্থায় শিশু ভ্রূণের আকার অত বড় হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত, মঙ্গলবার একটি মর্মান্তিক ছবি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় একটি কুকুর মুখে করে অপরিণত শিশু নিয়ে যাচ্ছে। তাতে শোরগোল পড়ে যায়। প্রিয়া রায় নামে এক মহিলার পরিবার দাবি করেন এই অপরিণত শিশু তাদেরই। জানা যায়, প্রিয়া রায় নামের ওই প্রসূতি সোমবার রাতে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন সোনামুখী গ্রামীণ হাসপাতালে। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবেই ওই প্রসূতি মা ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যান। সেখানেই প্রিয়া একটি অপরিণত শিশুর জন্ম দেন বলে দাবি পরিবারের। তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকেন। অভিযোগ, ঘটনার গুরুত্ব বোঝার পরও নার্সরা আসতে অনেক দেরি করেন। পরিবার দাবি করেছিল, পরে ওই মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যজাত সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত শিশুকে দেখতে এলে দেখা যায় সেখানে আর নেই। আর তারপরই এই ছবি প্রকাশ্যে আসে। তাতে শোরগোল পড়ে যায়। রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটে চাকরির দাবিতে বিক্ষোভ। সংস্থায় কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের। মৃত শ্রমিকদের পোষ্যদের কাজের দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের অর্থাৎ ডিপিএল গেটের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। সংস্থার প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কাজ দেওয়া হচ্ছে না, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদেরও কাজ দেওয়া হচ্ছে না, কিন্তু কাজ পাচ্ছে বহিরাগতরা। অভিযোগ, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদেরও দেওয়া হচ্ছে কাজ। দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিক্ষোভকারীদের একজনের বক্তব্য, আমার ভাই 10 দিন হলো মারা গিয়েছে। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমি আমার ভাইয়ের কাজ চাইছি, কিন্তু আমাদের গেট পাস দেওয়া হচ্ছে না। কিন্তু শুনছি নতুন ছেলেদের গেট পাস দেওয়া হচ্ছে। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সমর্থকরাই বিক্ষোভ করছে। বিজেপি বেছে বেছে কাউকে কাজের সুযোগ দেওয়ার প্রতিবাদ জানাচ্ছে। তিনি দাবি করেন, কাজের ক্ষেত্রে সকলকেই সমান অধিকার দিতে হবে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তবে রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এফআইআর এর নামের তালিকায় আছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবিজুল গাজী, শ্বশুর খালেক গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কয়ালের। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে। এই তছরূপের অভিযোগের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা বিজেপি কর্মী দীপু বর। দীপু বরের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যের বাড়ির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এরপর 2023 সালের নভেম্বর মাসে 27 জনের কাছে 1,20,000 করে টাকা ফেরতের নোটিশ দেয় ব্লক প্রশাসন। 15 দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ ছিল, কিন্তু 1 বছর পরেও 30 লক্ষের মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। এই ঘটনায় অবশেষে গত সপ্তাহে বিডিও 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। বাকি 2 জন টাকা ফেরত দেওয়ায় কোনো পদক্ষেপ করা হয়নি। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেছেন, আদালতের নির্দেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দলের পক্ষ থেকে কাউকে আড়াল করা হবে না, তবে সরকারি কর্মচারীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার। বিডিও নাজির হোসেন বলেন, বেশ কয়েকবার নোটিশ দিয়েছি, কয়েকজন টাকা ফেরত দিয়েছে, বাদবাকি কেউ কেউ অল্প অল্প টাকা দিয়েছে। যারা টাকা ফেরত দিতে পারেনি তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুর্নীতির আঁতুড়ঘর সেই উত্তর দিনাজপুর। ট্যাব কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে এবার ইসলামপুর থেকে গ্রেপ্তার বছর 30-এর যুবক। তাকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। মঙ্গলবার মালদহ জেলা আদালতে পেশ করা হবে সাবির আলম নামে ওই যুবককে। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাবির স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করত, আর তা দিয়েই দুর্নীতির জাল বিছিয়েছিল সে। তাকে জেরা করে গোটা চক্রের হদিশ খুঁজছে পুলিশ।
রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা দেওয়া হয়। সেই টাকা পড়ুয়াদের নিজস্ব অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু টাকা দেওয়ার বিষয়টি নিয়েই দুর্নীতির সামনে এসেছে সম্প্রতি। নির্দিষ্ট অ্যাকাউন্টে ট্যাবের টাকা যায়নি, বদলে অন্য অ্যাকাউন্টে তা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এহেন দুর্নীতির নেপথ্যে বহু বড় মাথা রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। পড়ুয়াদের জন্য কল্যাণকর প্রকল্পের নামেও আর্থিক কেলেঙ্কারির কিনারা দ্রুত করতে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। দেখা যাচ্ছে এই দুর্নীতির আতঙ্কঘর উত্তর দিনাজপুর। এই জেলায় যেমন টাকা নয়ছয় হয়েছে, তেমন পুলিশের হাতে ধৃতরাও বেশিরভাগ এখানকার বাসিন্দা। এবার মালদহ জেলা পুলিশের জালে ধরা পড়ল ইসলামপুরের ডিমরুল্লাহ গ্রামের সাবির আলম। জানা যাচ্ছে আলদিমটি খন্তি পঞ্চায়েতের ডিমরুল্লার কাজী বস্তিতে বাড়ি সাবিরের। বছর 30-এর যুবক ধান কেনাবেচা ব্যবসার সঙ্গে যুক্ত। কৃষি মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করে, সেই সঙ্গে বেশি টাকা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সাধারণ কৃষকদের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করে বিভিন্ন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি কারবারের সঙ্গে যুক্ত। সোমবার রাতে ইসলামপুরের বাড়ি থেকে মালদহের পুলিশ গ্রেফতার করে। ধৃতের বাবা জাহিরউদ্দিন আহমেদ, পেশায় কৃষক, মঙ্গলবার বলেন, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, তবে পুলিশের অনুমান সাবির যথেষ্ট ধুরন্ধর এবং দুর্নীতি চক্রের সঙ্গে ভালোভাবে যুক্ত। এদিন তাকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে। কাথির সরকারি বাস থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, এর সঙ্গে আন্তঃরাজ্য পাচারকারীদের যোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 11 জনকে। গত 17 তারিখ কাথিতে উদ্ধার হয় লক্ষাধিক টাকার গাঁজা। এর সঙ্গে আন্তঃরাজ্য পাচারকারীদের যোগ রয়েছে বলেই সাংবাদিক বৈঠক করে জানালেন কাথি মহকুমা পুলিশ আধিকারিক দীপাকর দাস। গোপন সূত্রে খবর পেয়ে কাথি খড়গপুরের বাইপাসে দুর্গাপুর থেকে দীঘাগামী একটি সরকারি বাসকে আটক করা হয়। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল গাঁজা পাচারকারীদের মধ্যে মহিলা রয়েছে। মহিলা পুলিশ নিয়েই তল্লাশি চালায় টিম। নির্দিষ্ট বাসকে আটক করে তল্লাশি চালিয়ে 132 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। 11 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা জেরায় স্বীকার করেছে আন্তঃরাজ্য মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত তারা। এই রাজ্যের বিভিন্ন জেলায় মাদক পাচারের কাজ করে। ধৃতদের মধ্যে 8 জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, অর্থাৎ পুরো চক্রকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে বাসে গাঁজা পাচার হচ্ছিল, সেই গাড়ির চালক কন্ডাক্টরও আতশ কাচের নিচে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। হার্নিয়ার অপারেশনের কারণে হাসপাতালে ভর্তি। অপারেশনও হয়, বেশ কিছুটা সুস্থ হয়েছিল রোগী, কিন্তু তারপরই ঘটে গেল তাজ্জব ঘটনা। হাসপাতাল ছেড়ে চম্পট দিল রোগী, আর এই রোগী আবার যে রোগী নয়। পক্সো মামলায় বিচারাধীন বন্দী। তাতেই গোটা ঘটনায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, সেই সঙ্গে চিকিৎসাধীন বন্দির নজরদারির দায়িত্বে থাকা জেলের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন ওই বন্দির টিকিরও দেখা মেলেনি। সূত্রের খবর, হার্নিয়ার অপারেশনের জন্য গত 11 তারিখ জলপাইগুড়ি সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ পক্সো মামলায় বিচারাধীন এক বন্দীকে মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে ওই রোগী, কিন্তু কে জানতো তার মাথায় অন্য কিছু চলছে। এদিন সকালেই ঘটে যায় ঘটনাটা। কারারক্ষী ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ তল্লাশি শুরু করলেও এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রধান শিক্ষক নেই, তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন। কে সেই হেড স্যার? ভালো করে চেনেনি না স্কুলের খুদে পড়ুয়ারা। তাদের বাবা মায়েরা সেভাবে কোনো দেখেননি প্রধান শিক্ষককে। আর শিক্ষক বলতে মাত্র 2 জন আছেন স্কুলে। কোনো রকমে পঠন পাঠন চলে। একদিন 8 দিন নয়, 4-5 বছর ধরে একই ছবি পুরুলিয়ার সরকারি প্রাথমিক স্কুলে। এবার প্রতিবাদে গর্জে উঠলেন গ্রামবাসীরা। পুরুলিয়ার বড় থানার পুরোদোহা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার পড়ল তালা। দীর্ঘক্ষণ তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাদের অভিযোগ, দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে স্কুলে আসেন না স্কুলের প্রধান শিক্ষক। ফলে স্কুলের বিভিন্ন নথিপত্রে ছাত্রছাত্রীদের স্বাক্ষরের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। পড়াশোনাও ঠিকমতো হয় না বলে অভিযোগ। গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অনেকেই জানেন না যে কে স্কুলের প্রধান শিক্ষক। তবে স্কুলে তালা পড়ার পর সোমবার দেখা মিলল সেই প্রধান শিক্ষক বিরয় মাহাতোর। স্কুলে আসেন না? প্রশ্ন করা হতেই তিনি বললেন, আসি, মাঝে মধ্যে আসি। কেন নিয়মিত স্কুলে আসেন না? প্রধান শিক্ষকের জবাব, আমার শরীরটা ভালো না। তার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এই কথা জানিয়েছেন তিনি। তাকে নাকি মাঝে মধ্যেই আসতে বলা হয়েছে। গ্রামবাসী গোপীনাথ দাস, দিলীপ কিস্কুতের দাবি, তারা বিষয়টা নিয়ে একাধিকবার অবর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআইকে জানিয়েছেন। অফিসে গিয়ে অভিযোগপত্র জমাও দিয়ে এসেছেন। তারপরও কোনো কাজ না হওয়ায়
এদিন বাধ্য হয়ে তারা স্কুলে তালা দিয়েছেন। গোপীনাথ দাস বলেন, কে হেডমাস্টার পড়ুয়ারাও চেনেন না। 5 থেকে 6 বছর ধরে যদি কেউ আসা যাওয়া না করে তাহলে চিনবে কি করে? তাদের দাবি, পড়াশোনা হয় না বললেই চলে, দ্রুত এই পরিস্থিতির সমাধান চাইছেন তারা। খবর শেষ হলো।